শীত এলেই মলিন হতে শুরু করে ত্বক। বাইরের বিবর্ণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ত্বকও হতে শুরু করে প্রাণহীন। রুক্ষতার প্রথম ছাপই যেন পড়ে ত্বকে। রুক্ষতার পাশাপাশি চামড়া ফেটে যাওয়া র্যাশসহ দেখা যায় ব্রণের মতো সমস্যাও। এ সময় তাই প্রয়োজন বাড়তি ত্বকের যত্ন। দর্শক, আজকে তাই বদ্যিবাড়ির আলোচনার বিষয় শীতে ত্বকের বাড়তি যত্ন। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডাক্তার সিনথিয়া আলম। ম্যাম, আপনাকে স্বাগত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা শীতের সমস্যা নিয়ে কথা বলছি। শীতে ঠিক কি কি ধরনের ত্বকের সমস্যার মুখে পড়তে হয়? শীতে ত্বক আমাদের শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে যখন শুষ্ক হয়ে যায় তখন আমরা কিছু প্রবলেম ফেস করি। সাধারণত সোরিয়াসিস ডিজিজ বেড়ে যায়। এই টাইপের সোরিয়াসিস ছাড়াও আরও অনেক ডিজিজ বেড়ে যায়, বাট আমরা সোরিয়াসিসটা উল্লেখ করলাম কারণ অনেকের এটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তারা অনেক কমপ্লিকেশন ফেস করে। সেক্ষেত্রে সোরিয়াসিস কি, সোরিয়াসিস সম্পর্কে অল্প কিছু মানুষের ধারণা থাকলেও মানে এখন সোরিয়াসিস যে হারে বেড়ে যাচ্ছে বা সবারই দেখা যায় মেইনলি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণেও দেখা যায় সোরিয়াসিস হচ্ছে। বা এটা কি ত্বকের একটা স্তর মানে স্কেলিং হয়, আঁশের মতন এটা উঠতে থাকে। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় আমাদের যতদিনে স্কিন রিজুভেনেশন বা হচ্ছে স্কিন এপিথেলাইজেশনটা হয়, কেরাটিনাইজেশন হয় নর্মালি 28 দিন পর পর নতুন স্কিন আসে। সেটা সোরিয়াসিসের ক্ষেত্রে আরও কম, মানে 4 থেকে 5 দিনের মধ্যেই নতুন করে স্কিন আসে। সো এই টাইমটাতে দেখা যায় স্কিন বারবার রিজুভিনেট হতে থাকে এবং এই সময়টাতে স্কিন আঁশের মতন, দেখবেন যে রূপালি আঁশের মতন আসে, সেই আঁশটা উঠে যায় ওইখানে, তখন রক্তের মতো ছোপ ছোপ আসে। এই যে আঁশের মতো একটা রোগ, এই আঁশটা উঠে যাওয়ার পরে যে রক্তের ছোপ ছোপ থাকে, এটাই কিন্তু রোগীর জন্য অনেক বিব্রতকর এবং রোগী দেখা যায় কি ওই জায়গাটা লাল হয়ে থাকে। হ্যাঁ, তো এটা আমরা এটার অনেক সোরিয়াসিস অনেক বিস্তারিত, কিন্তু সোরিয়াসিসের এই উপসর্গগুলো যখন দেখা দেয়, প্রথম দিকে দেখা দিলে সোরিয়াসিস কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। এটা ছোট বাচ্চা থেকে একজন বয়স্ক 70 আপ সবার ক্ষেত্রেই হতে পারে, নতুন করেও শুরু হতে পারে, বা পূর্বে কোনো বংশের অন্য কারো ছিল তাদের ক্ষেত্রেও হতে পারে। তো সোরিয়াসিসের এই যে আপনাকে বললাম ত্বকের রোগ শীতকালে বেড়ে যায়। শীতকালে বেড়ে গেলে এই রোগটার কারণে কিন্তু আরও কিছু উপসর্গ দেখা যায়। দেখবেন যে হাড়ে হাড়ে ব্যথা, হ্যাঁ, আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা কিন্তু দেখা যায় বিভিন্ন জয়েন্টে পেইন স্টার্ট হয়ে যায়। এই সোরিয়াসিসের কারণে আরও অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে। তো শীতকাল যাদের সোরিয়াসিস থাকে তাদেরকে আমরা বলে দেই শীতকালে বেড়ে যাবে, এই শীতকালে যখন ত্বক শুষ্ক হয় তার আগে থেকে বেশি বেশি ময়শ্চারাইজার ব্যবহার করতে। শীতকালে সবারই প্রায় দেখা যায় ঠোঁট ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, যেটা বলছিলেন, এটা কি কোনোভাবে কি স্বাভাবিক কিনা? শীতকালে আমাদের নর্মাল স্কিনের ডিহাইড্রেশনটা দেখা যায় কি শীতকালে বেড়ে যায়। আমরা কিন্তু নর্মালি যতটুকু পানি খাই শীতকালে কিন্তু তার থেকে কম খাওয়া হয়, সেই পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া হয় না। প্লাস উইন্টারের কারণে আমাদের ময়েশ্চার চলে যায়, তখন দেখা যায় যে ত্বক শুষ্ক হয়ে যায়। এই ত্বক শুষ্কতার কারণে যখন ঠোঁট ফেটে যায় বা হচ্ছে স্কিনের আদার পার্ট ফেটে যায়, তখন আমরা বলি এটা আসার আগে থেকে, এই সিচুয়েশন বা এই সিমটমগুলো দেখার আগে থেকে আপনি অল্প যখন শীত আসা স্টার্ট করবে তখন থেকে ময়শ্চারাইজার ব্যবহার করবেন, তাহলে এই উপসর্গগুলো থেকে আস্তে আস্তে আপনি রক্ষা পেতে পারেন। সেক্ষেত্রে কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করবেন, এরকম অনেক প্রশ্ন থাকে কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে। হ্যাঁ, আমি না ময়শ্চারাইজারের ক্ষেত্রে প্রতিটা স্কিনের বা স্কিন টাইপ ওয়াইজ ভাগ করে দেই। অনেকের স্কিন টাইপ দেখা যায় এতটাই শুষ্ক, প্লাস তারা কিন্তু সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই যে শুষ্কতার কারণে যে রোগ হয়, তাদের ক্ষেত্রে আমরা থিক ময়শ্চারাইজার দেই। দেখবেন যে ইউরিয়া এক ধরনের ময়শ্চারাইজার হিসেবেও আমরা ব্যবহার করি। ইউরিয়া কিন্তু ত্বক ময়শ্চার করে একটা কনসেন্ট্রেশন পর, এই কনসেন্ট্রেশনের উপরে চলে গেলে তখন এক্সফোলিয়েশন বা অন্য ধরনের ট্রিটমেন্ট হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। তো আমি প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে ময়শ্চার রাখার জন্য শীতকালে কিছু ময়শ্চারাইজার
মানে দিয়ে থাকি। তো এটা কিন্তু রোগ ভেদে বিভিন্ন রকম হয়। সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস বা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই ধরনের রোগীদের জন্য কিন্তু কিছু বিশেষ ময়শ্চারাইজার তৈরি করা থাকে। এটা বিভিন্ন কোম্পানি, এটা যদি ধরেন উল্লেখ করেন, অনেক ডার্মাটোলজিক্যাল মানে টেস্টেড কিছু উপাদান দিয়ে এটা তৈরি করা হয়। এটা তাদেরকে আমরা প্রেসক্রাইব করি। আচ্ছা, যেমন অনেকেই মনে করেন যে শীতকালে এমন সমস্যা খুব স্বাভাবিক, সেক্ষেত্রে আসলে কখন উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে, অর্থাৎ কখন চিকিৎসকের কাছে যাওয়ার দরকার আছে বলে মনে করেন? আচ্ছা, অনেকেই শীতকালে দেখবেন যে আমাদের সবারই একটু ত্বক শুষ্ক হয়ে যায়, আমরা টান টান করে, মানে ওর ত্বকটা টান টান হচ্ছে, এটা আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করি। তার ত্বক টান টান হলো, সে ময়শ্চারাইজার ব্যবহার করলো, কিন্তু তার শুষ্কতা যাচ্ছে না। সে দিনে 2 থেকে 3 বার, বিশেষ করে শাওয়ারের পর ময়শ্চারাইজার দেওয়ার পরও তার ত্বক ময়শ্চার থাকছে না, আরও টান টান হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার ইচিংও হচ্ছে, চুলকাচ্ছেও, চুলকানির পরিমাণটা বেড়ে যাচ্ছে। দেখবেন এই চুলকানোর ফলে ওই জায়গাগুলোতে কিছু স্কোরিয়েশন মার্ক বা হচ্ছে একটু আঁচড়ের মতো হয়ে যাচ্ছে, বা নিজের অজান্তেই চুলকাচ্ছে বা একটু ফুলে যাচ্ছে, তখন আপনি একজন ডাক্তারের পরামর্শ বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং বাইরে যেতে হচ্ছে এখন, এই যে প্রচুর শীত পড়তেছে আমরা দেখছি, এবং এই শীতে বায়ু দূষণেরও একটা প্রবণতা, এবং আমাদের ঢাকা শহরের অবস্থানটাও আপনি অবশ্যই জানেন। সেক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের সচেতনতার দরকার আছে এখন? যখন শীতকালে বাইরে যাওয়ার ক্ষেত্রে তো তাদেরকে আমি বলবো যে আপনি ত্বকে অন্য সব কিছুর মতো, যেহেতু সূর্যের রশ্মি আছে, সূর্যের আলো আছে, দিন হচ্ছে, সেহেতু আপনি অবশ্যই সানস্ক্রিন দিবেন ফেসের ক্ষেত্রে। এখানে কিন্তু অনেক সানস্ক্রিন ময়শ্চারাইজার সহ থাকে, তাই আমি ফেসে সানস্ক্রিন উইথ ময়শ্চারাইজারটা বলে রাখি। পাশাপাশি হাত পা সমস্ত শরীরে তার ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটার পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট বলতে কি আমি বলি, শীতকালে আমি ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, আমি এই সাপ্লিমেন্টগুলো তাদের নির্দিষ্ট একটা রিকোয়ারমেন্ট পর্যন্ত খেতে হবে, এটা তাদেরকে দিতে হবে। হ্যাঁ, এটা আপনি দিতে পারেন। আর ভিটামিন ই কন্টেইনিং কিছু লোশন আছে, এই লোশনগুলো একটু ব্যবহার করবে, তাহলে দেখবে যে যতটা শুষ্ক হচ্ছে বা ত্বকের কারণে যে প্রবলেমগুলো ফেস করছে, সেগুলো আস্তে 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 কমে যাচ্ছে। আচ্ছা, আমরা যখন কখন চিকিৎসকের কাছে যাবেন এই প্রশ্নটা তুলছি, তখন আরেকটা প্রশ্ন কিন্তু এসে যায় যে কার কাছে যাবেন। জি, এখন আমি অবশ্যই বলবো, যদি ত্বক রিলেটেড প্রবলেম ফেস করছেন, অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের কাছেই যাবেন। এখন আপনি বুঝবেন কিভাবে যে সে ত্বক বিশেষজ্ঞ, বা আপনি তো কনসার্ন হচ্ছেন আপনার প্রবলেম নিয়ে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে ইউটিউব, আদার্স মিডিয়াগুলোতে এত বেশি স্কিন টিপস, স্কিন কেয়ার টিপস দেওয়া হয়, তারা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে বলে, তাদের নিজস্ব স্কিন টাইপ ওয়াইজ বলে। এটাও আপনার বুঝতে হবে যে স্কিন টাইপস নিয়ে যিনি বলছেন, তার স্কিন অনুযায়ী বলছেন, সে কিন্তু আপনার স্কিনটা দেখছে না। সো আপনার স্কিন পরীক্ষা করার জন্য বা অ্যানালাইসিসের জন্য একজন ত্বক বিশেষজ্ঞর কাছে যেতে হবে। এখন আপনি কোনো ত্বক নিয়ে পড়াশোনা করলে, ত্বকে কিন্তু অনেক কিছু বিস্তর অ্যানাটমি, হ্যাঁ, ত্বকের একজন ডাক্তার ধরেন ত্বক নিয়ে যেই পড়াশোনাটা করে, ত্বকের প্রতিটা স্তর, ত্বকের লেয়ারগুলো সম্পর্কে, এবং ত্বকের নিচের যেই অ্যানাটমি, বিভিন্ন ত্বক কত ধরনের হতে পারে, এই স্কিন টাইপ ওয়াইজ তাকে কোন ধরনের বলেন কেমিক্যাল বা কসমেটিক্স বা ট্রিটমেন্ট এগুলো দিতে হবে, এটা কিন্তু একজন ত্বক বিশেষজ্ঞই জানে। সে কিন্তু আপনার প্রোডাক্ট দেখে আপনাকে উল্লেখ করে দিচ্ছেন না আপনি এটা ব্যবহার করেন, অর্থাৎ চটকদার বিজ্ঞাপন দেখে আসলে ঝাঁপিয়ে পড়া যাবে না, অবশ্যই বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে আপনার ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, আপনার ত্বকে কোনো রোগ আছে কিনা সেটা ডায়াগনোসিস হওয়াটাই মেইন, তারপরে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট ব্যবহার করবেন। আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম, অনেক রোগীর সাথেও আমরা কথা বলেছি এরকম করে যে তাদের কি সমস্যা, আমরা শীত নিয়ে এতক্ষণ কথা বলছিলাম এবং তাদেরকেও আসলে জানতে চেয়েছিলাম তাদের কাছে যে তাদের কি সমস্যা, সেসব আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু দেখে নেব সেগুলো। জি, বেশ কিছুদিন ধরে আমার খুব অ্যাকনি হচ্ছিল, আর এটা খুবই পেইনফুল ছিল। কিছু হচ্ছে যে আমরা বলি পপ আপ হয়, হোয়াইটিশ একটা এরকম একটা জিনিস আর কি এরকম ছিল। আগে আমার স্কিন বেশ ভালো ছিল এবং মানে অয়েলি ছিল,
যার কারণে হচ্ছে ভালো ফিল করতাম। বাট ডে বাই ডে আমি ফিল করছি যে বয়সটা যত বাড়ছে আমার স্কিনটা জায়গায় জায়গায় ড্রাই হয়ে যাচ্ছে, মানে পুরোটাতে একরকম না বাট বেশ ড্রাই হয়ে যাচ্ছে, আবার এটা বেড়েও যাচ্ছে। এই যে উইন্টার আসছে এখন বেড়ে যাচ্ছে, আমার হাতে মনে হচ্ছে যে স্কিনে হাত দিলে কিছু লাগছে। এই জিনিসটাই আর কি আমার মনে হচ্ছে যে আমি বেশ ভালোই একটা প্রবলেম ফেস করছি, যে আমি বুঝতেও পারছি না যে হঠাৎ করে এরকম কেন হচ্ছে আসলে। আমার সিমটমগুলো ছিল কি, মানে হাতে মুখে প্রচণ্ড চুলকায় চুলকায় রক্ত বের হতো। এরপরে মানে অ্যালার্জির জন্য অনেক জায়গায় গিয়েছি আর কি, অ্যালার্জি চিন্তা করে, তো খুব একটা সলিউশন আসে নাই। আমার আস্তে আস্তে হাতে একটু একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, তারপরে পুরোটাই সাদা হয়ে গেল আঙ্গুল। তারপরে আমি ডাক্তারের কাছে আসলাম, তখন উনি বলল ট্রিটমেন্ট দিল, তো ট্রিটমেন্ট এখনও চলছে। আমি আসলে মানে যে কোনো ড্রেস পরলে ড্রেস পরার সাথে সাথে আমার শুরু হয়ে যেত লাল লাল চাকা চাকা দাগ হয়ে যেত, বুঝতাম না আমি যেটা আসলে কেন হচ্ছে। অনেক পরে আমি ফাইন্ড আউট করতে পারি যে এটা আর্টিকেরিয়া। একদম শেষ থেকে যদি শুরু করি, একজন রোগী বলছিলেন তার আর্টিকেরিয়া, যদি জানতে চাই যে এই আর্টিকেরিয়া আসলে কি। আর্টিকেরিয়াটা সম্পর্কে আমি যদি বলি, উনি কিন্তু একটা জিনিস উল্লেখ করলেন যে উনি অনেক দিন ধরে এটা নিয়ে মানে অ্যালার্জি ছিল, তার প্রবলেম হচ্ছিল। এটা কি, যখন কারো আর্টিকেরিয়াটা আমি পরে বিস্তারিত বলি, একটা রোগের উপসর্গ যখন দেখা যায় তখন ওই রোগটা নিয়ে কিন্তু তার আগে অনেক ট্রিটমেন্ট নিয়ে ফেলে, সেটার কারণে অনেক রিয়াকশন হয় অনেকের ক্ষেত্রে। তো এখন একটা রুগী বলবো, মানে আপনি ধরেন, আপনি সাপোজ আপনি একটা খাবার খেলেন, হ্যাঁ, আপনি খাওয়ার 24 to 48 আওয়ার্স পরে দেখলেন যে আপনার কিছু উপসর্গ দেখা দিচ্ছে। উপসর্গগুলো কি? দেখা যায় চাকা চাকা হয়ে ফুলে যায়, বডির বিভিন্ন পার্টে চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে, সেটা হাতে হোক, পায়ে হোক, মুখে হোক, মানে শরীরের যে কোনো অংশে। তখন কিন্তু এটা শুধুমাত্র খাবারের কারণে হয় না, এটা আপনি তখন কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন না যে আমি এতগুলো খাবার খাচ্ছি, বা আমি আজকে কি খেলাম, বা আমি আজকে সারাদিনে কি করলাম, বা অ্যালার্জি কি লাগলো যে আমার এরকম হচ্ছে। আপনি কিন্তু অনেক কিছুতেই মানে কনফিউজড হয়ে যাবেন। প্লাস এরকম অনেক রোগীর আছে, দেখবেন বাসায় আমার কাছে আসে, সে বলে যে আমার ডেইলি এই জিনিসটা হচ্ছে, আমি রাতে যখন চুলকানি হয়, সকালে ঘুম থেকে উঠে দেখি এটা নেই। এক রাতের মধ্যে এটা কিন্তু টোটালি চলে যেতে পারে, কিন্তু যখন ওঠে অনেক চুলকানি, প্রচুর চুলকায়। তো সেই ক্ষেত্রে এই রুগীটার আমরা কিছু টেস্ট দিই। তো বাসায় এরকম কিছু রুগী আছে যারা আসে, তাদের বাসায় কিন্তু পেট থাকে, হ্যাঁ, তারা দেখা যায় কুকুর বা বেড়াল বা হচ্ছে তারা আদার্স কিছু পেট থাকে, তারা বাসায় রাখে, বাচ্চার গায়ে লাগে। তো এই যে কুকুরের লোম বা হচ্ছে বিড়ালের পশম যেটা থাকে, এই পশমগুলোর কারণেও কিন্তু আর্টিকেরিয়া হতে পারে। সেভাবে কিছু ফেব্রিক, কিছু কাপড়, হ্যাঁ, এই কাপড়গুলোতেও কিন্তু রিয়াকশন হয়। এরকম অনেকগুলো অ্যালার্জেন আছে যেটার কারণে আপনার বডি সেন্সিটাইজড হতে পারে, বা আপনার স্কিন সেন্সিটাইজ হয়ে ফুলে ফুলে যাবে, চাকা চাকা হয়ে ফুলে যাবে, অনেক বেশি অংশ জুড়ে থাকবে। এটা না 24 to 48 আওয়ার্সের মধ্যে হতে পারে, এর পরেও হতে পারে। এবং আমাদেরকে এই রোগী যিনি বলছিলেন, তিনিও কিন্তু বলছিলেন যে তার জামার সাথে, নতুন জামা পরলেই তার এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, এটা নতুন জামা, যেমন একটা ফেব্রিকও একটা কজ, হ্যাঁ, কি ধরনের কাপড়ের জামা সে পরছে, সেটা কি কোনো ধরনের সিনথেটিক কিনা, এটা কোনো ধরনের, এটাতে এমন কোনো মানে অনেক জামাতে দেখবেন কি মার দেয়া থাকে, হ্যাঁ, অনেকের এটার কারণেও হয়। অনেক ডিটারজেন্ট থাকে, ধরেন একটা কাপড় নতুন আনলো বা হচ্ছে ড্রাই ওয়াশ বা হচ্ছে লন্ড্রি থেকে আসলো, তখন কিন্তু ওই ডিটারজেন্ট বলেন সেটার কারণেও হতে পারে, বিভিন্ন পোলেন থেকেও হতে পারে। তো এটার কিছু টেস্ট আছে, একটা টেস্ট মানে আর্টিকেরিয়ার জন্য অ্যালার্জি প্যানেল টেস্ট, হ্যাঁ, এটাতে 62 আইটেমস নিয়ে এটাতে অ্যালার্জেন থাকে। সেটা টেস্টের মাধ্যমে দেখা হয় ওই রোগী বা ওই মানুষটার স্কিনে কোনটাতে অ্যালার্জি আছে। এমন কিছু খাবারও আছে, আমরা কিন্তু ডেইলি ব্রেড খাচ্ছি, ভাত খাচ্ছি, হ্যাঁ, অনেকের কিন্তু এই ভাত
রুটি এগুলোতেও থাকে। জি। তো মানে সেই মানুষটা কি ভাত খাবে না, সেই মানুষটা কি রুটি খাবে না, কিন্তু তার তো জানতে হবে যে এই কোন রোগটা খাবারে আসলে তার হচ্ছে, কোন খাবারে হচ্ছে, এবং সে কিন্তু উপাদানটা চেঞ্জ করলেও পারে। যাদের ভাতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় কি মানে রাইসে থাকলে রাইসের কোন রাইসটাতে হচ্ছে, হোয়াইট রাইস অর red মানে rice, হ্যাঁ ওই যে একটা লাল চাল বলে না, জি। ওই রাইসটা তখন আমরা বলি ওদেরকে প্রেসক্রাইব করি। বা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের বেকিংয়েও থাকে, হ্যাঁ কেক খেলে হয়, কিছু ফ্রুটসে হয়, অনেকের টমেটোতে হয়, অনেকের গাজরে হয়। তো এই যে এতগুলো উপাদান একটা পরীক্ষা না করলে সে কিন্তু আইডেন্টিফাই করা যায় না। এই ধরনের অ্যালার্জি এবং এই ধরনের যে সমস্যাগুলো, এটা আমরা এখন একদম অহরহ দেখতে পাচ্ছি, এবং অনেকে এবং এই যে রোগীদের সাথে কথা বলছি তারাও জানাচ্ছিলেন যে শুরুতে তারা এমন ভাবতেন এবং পাশের মানুষজন এটা বলতেন যে করোনার টিকা নেয়ার কারণে এরকমটা হয়েছে। এটার সাথে করোনার টিকার কোনো সম্পর্ক আছে কিনা? আচ্ছা, করোনার টিকা, হ্যাঁ এটা কিন্তু রোগীরা আমাকে এখন ম্যাক্সিমাম পেশেন্ট যখন এসে বলে করোনার টিকা নেওয়ার পর থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে, শুধুমাত্র এই আর্টিকেরিয়া না, এই ধরনের দেখবেন যত যে অ্যালার্জি জনিত যত রোগ হচ্ছে সব, জি হ্যাঁ দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও বলে টিকা নেওয়ার পর এটা বেড়ে গেল। জি। আবার স্ক্যাবিসের ক্ষেত্রেও দেখবেন যে ওই যে মাইটের কারণে যে চুলকানি হয় সেটার পরেও এসে বলে বেড়ে গেল। এটা কেন জানেন? ওই করোনার সময় থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ আমার অর্থে আমার জ্ঞান মতে বা আমি যতটুকু রিসার্চ বা স্টাডি করে আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটাতে আমি এটাই দেখেছি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আসলে অনেক কমে গেছে। হ্যাঁ আমরা সহজেই যেই রোগগুলো আমাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকেই আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারতাম, সেটা এখন আমাদের বডি পারে না। আচ্ছা। তো দেখবেন যে সহজেই যেই মানুষগুলোর ডায়াবেটিস বা যে মানুষগুলোর প্রেশার বা আরও ক্রনিক ইলনেস থাকে বা অন্য কোনো ডিসঅ্যাবিলেশন থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি সহজেই এই চুলকানি, যেমন স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন, আর্টিকেরিয়া, এগুলো সহজেই হচ্ছে। তো আমরা সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা বা সেই রোগীদের ক্ষেত্রে বলি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ান। হ্যাঁ, এটা আমাদের কিছু খাবারের মাধ্যমেও বাড়াতে পারি, আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও বাড়াতে পারি। এটা না অনেকাংশে আমার যেই রোগীরা তারা কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা ইমপ্রুভমেন্টটা হবার পর থেকে এই অ্যালার্জিগুলো কিন্তু বেশি ফেস করে না। তারা একটা লিমিটের মধ্যে আছে, প্লাস হচ্ছে তাদের যেই রোগগুলো দীর্ঘস্থায়ী বা ক্রনিক সেই রোগগুলো কিন্তু কন্ট্রোলে আছে। তো আমি চাই যে মানে এই যে করোনার টিকার পরের যে ধারণাটা, সেটার ক্ষেত্রে আমার তথ্য মতে আমি মনে করি এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আগে যেই রোগগুলো সহজেই আমরা প্রতিরোধ করতে পারতাম স্কিনে, সেগুলো এখন বেড়ে যাচ্ছে। এটার মধ্যে স্ক্যাবিস, আর্টিকেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো খুব কমন। নির্দিষ্ট কোনো রোগ না, যে কোনো রোগই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ত্বকের রোগগুলো বেশি হচ্ছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, যেহেতু ত্বক নিয়েই কথা বলছি, যে এই শীতে এবং ত্বক সুস্থ রাখতে আসলে আমাদের দর্শক যারা দেখছেন তাদের করণীয় কি আছে যদি বলতেন। আমি এই শীতকালে ত্বকের জন্য অনেক ধরনের স্কিন কেয়ার টিপস আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, ইনস্টাতে পাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব শুধু 3টি জিনিস আপনি একটু মেনটেন করবেন। তার মধ্যে ফার্স্ট, সূর্যের রোদ থাকুক আর নাই থাকুক আপনি অবশ্যই সানস্ক্রিন দিবেন, সানস্ক্রিন ব্যবহার করবেন। পাশাপাশি আপনি আপনার ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন। খাওয়ার মধ্যে অবশ্যই টক জাতীয় ফল কিছু রাখবেন, যাতে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এগুলো আপনার ত্বকের উপকারে আসে। থার্ড হবে আপনি পানি পর্যাপ্ত পরিমাণে পান করবেন। এই শুষ্কতার কারণে বা এই ঠান্ডার কারণে দেখা যায় অনেকে পানি পান করা বা পানি ঠিক পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, এটা একটু মেনটেন করতে হবে। আর পাশাপাশি ময়শ্চারাইজার, তাহলে আর কিছু আর প্রয়োজন হবে না, বা কোনো স্কিন কেয়ার টিপস বা অন্য কোনো ধরনের সিরাম এখন ব্যবহার করার থেকে বিরত থাকাই ভালো। ময়শ্চারাইজার ব্যবহার করেন, ময়শ্চারাইজার ফর্মে হাইয়ালুরোনিক অ্যাসিড এগুলো ব্যবহার করতে পারেন। আমি বলবো এতটুকু মেনটেন করলে আর কিচ্ছু লাগবে না, ভালো থাকবেন। আর হচ্ছে স্কিন কনফিডেন্স যেটা, সেটা কিন্তু এটা আপনার থেকেই আসবে। কেউ পারফেক্ট না, সবার কিছু না কিছু প্রবলেম থাকে। প্রবলেম সেটা হিসেবে আপনি নিজেকে নিজে থেকে সেটা যদি আপনি না মনে করেন তাহলেই আপনি পারফেক্ট। আপনার কনফিডেন্স আপনার কাছে, এই স্কিন যদি আপনার ভালো থাকে সেই কনফিডেন্সটা আপনার জীবনের মাঝেও আসবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে বদ্যিবাড়িতে আসার জন্য। আচ্ছা।
দর্শক, কথা হচ্ছে ত্বকের যত্ন নিয়ে, অর্থাৎ ত্বকের যত্নে কোনো চটকদার বিজ্ঞাপন নয়, অবশ্যই যে কোনো সমস্যায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।